হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোম ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে বহুদিন পর আমরা একটা ক্লাসের আলোচনা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ক্লাস 11-এর তোমাদের যে প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে বাংলা কবিতা অংশ রয়েছে বাংলা বিষয়ের, সেই কবিতা অংশের যে প্রথম কবিতাটি রয়েছে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকে এই কবিতাটা নিয়ে তো আলোচনা করবই, তারই সঙ্গে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কতগুলো ইনডেপথ ফ্যাক্টস এবং অনেকগুলো তোমাদের জানার মতো জিনিস শেখাবো, যেগুলো কিনা কবিতাটা পড়তে গেলে সবার আগে তোমাকে জানতে হবে। তাই সবার প্রথমে বলবো ভিডিওটা পুরোটা দেখো, যাতে একটা জায়গা স্কিপ না হয়। কারণ একটা জায়গা স্কিপ করে যাওয়া মানেই হচ্ছে তোমরা কিন্তু সেই জায়গাটা যেটা তোমার জানা দরকার সেটা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হয়ে গেলে। তাই সবার প্রথমে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে, সোমস ক্লাসরুমের পাশে থাকবে। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো দেরি না করে মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক এই পাঠ্যাংশটি আজকে আমাদের পাঠ্য, যেখানে আমরা প্রথমেই জানবো যে জিনিসটা সেটা হচ্ছে কবি পরিচিতি। কেন কবি পরিচিতি? আমি তোমাদের প্রথমেই বলতে চাই যে ক্লাস 11 থেকে যে নতুন সিলেবাস এবং নতুন প্রশ্ন কাঠামো বা নতুন সেমিস্টার পদ্ধতির যে প্রচলন হয়েছে, সেখানে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু পুরোটাই হবে এমসিকিউ বেসড, অর্থাৎ কি বিভিন্ন রকমের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের যে প্রশ্ন হয়ে থাকে তার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ছোট ছোট জায়গাগুলো যেগুলো মনে হতে যায় গুরুত্বপূর্ণ নয়, সেগুলোও কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তাই কবি পরিচিতি এমন একটা অংশ যেখান থেকে কিন্তু বহু স্কুলে প্রশ্ন আসতে পারে। কেন বলছি বহু স্কুলে? তার কারণ হচ্ছে ক্লাস 11-এর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে দুটো প্রশ্নই কিন্তু তোমাদের স্কুলের রেসপেক্টেড টিচার্সরা করবে, বোর্ড কিন্তু প্রশ্ন করবে না। ক্লাস 11-এ তোমাদের বোর্ড প্রশ্ন করবে ক্লাস 12-এ। সেক্ষেত্রে ক্লাস 11-এর জন্য তোমাদের কিন্তু ছোট ছোট অনেকগুলো জায়গায় খেয়াল রাখতে হবে, কারণ তোমাদের টিচাররাই প্রশ্ন করছেন। এবং অবশ্যই কিন্তু তার জন্য কবি পরিচিতি বা গল্পের লেখক পরিচিতি তোমাদের পাঠ্য বই যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জানা খুব দরকার। তো প্রথমে আমরা আজকে আমাদের যিনি কবি মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে কিছু কথা জেনে নেব। সবার প্রথমে দেখো, মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল 1824 সালে। কত বলছি? 1824 সালে, এবং মৃত্যু 1873 সালে। দিতেই পারে জন্মসাল মৃত্যুসাল আমাদের ইম্পর্টেন্ট হিসেবে। কোথায় না, 1824 সালে জন্ম হয়েছিল বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি নামক গ্রামে। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজিতে তিনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন। মধুসূদন আমার তো খুব প্রিয় এবং খুব বলা যেতে পারে কাছের একজন কবি, কারণ তার জীবনের মতো একটা ট্র্যাজেডিক বা বলা যেতে পারে একটা মানে উত্থান পতনময় একটা জীবন যদি কারোর দেখতে হয়, মধুসূদনের জীবন যদি কেউ পড়ে থাকো জীবনী, তাহলে বুঝতে পারবে। তো হিন্দু কলেজে পড়ার সময় থেকেই ইংরেজি সাহিত্য চর্চার প্রতি, মনে রাখতে হবে মধুসূদন দত্ত কিন্তু প্রথম জীবনে বাংলা সাহিত্য চর্চা বা বাংলা সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হননি। তার প্রথমেই ইচ্ছা ছিল কিন্তু তিনি ইংরেজি সাহিত্যে কিছু রচনা করে ইংরেজি সাহিত্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব হবেন। তাই জন্য হিন্দু কলেজে পড়ার সময় থেকে ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা বিশেষ অনুরাগের জন্ম হয়। 1843 সালে তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। খুব ভালো করে মাথায় রাখতে হবে কত সালে? 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম, মাথায় রাখতে হবে হিন্দু ধর্ম, একজন হিন্দু পরিবারের সন্তান হয়ে তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন না ইংরেজি সাহিত্যে তিনি এক বিশিষ্ট স্থান অধিকার করবেন এই লোভে পড়ে। ঠিক আছে, কারণ তার বাংলা সাহিত্য খুব একটা বেশি পছন্দ হতো না। যদিও ছোটবেলাতে মা হচ্ছে জাহ্নবী দেবীর কাছ থেকে তিনি অনেক রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি কথা শুনেছেন, তবুও ইংরেজি সাহিত্যের প্রতি তার যে একটা টান, একটা নেশা, সেটা কিন্তু ছোটবেলা থেকে মোটেই কম ছিল না। বড়বেলায় সেই জিনিসটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছিল। তাই 1843 সালে তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন পরবর্তীকালে হিন্দু কলেজ থেকে তাকে বিতাড়িত করা হয়, কারণ হিন্দু কলেজে এরকম ধর্মান্তরিত হওয়া কোনো ছাত্রকে রাখা হতো না। পরবর্তীকালে তিনি বিশপস কলেজে গিয়ে ভর্তি হয়েছিলেন পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য।
এবং সেই সময় এই যে একটা সমাজে তিনি একটা পরিচিতি লাভ করলেন ধর্মান্তরিত পুত্র হিসেবে, সেটা কিন্তু তার পরিবারে এমনকি তার বাবার মনেও যথেষ্ট একটা বলা যেতে পারে পীড়ার সৃষ্টি করেছিল, একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছিল, যার কারণে শোনা যায় যে তার পিতা পর্যন্ত তাকে নাকি ত্যায্য পুত্র বলে ঘোষণা করেছিলেন। ঠিক আছে, এতটাই মানে রুষ্ট হয়েছিলেন তার বাবা। ঠিক আছে, তো বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করে মধুসূদন ব্ল্যাক ভার্স এর অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনে। সবার প্রথমে মাথায় রাখতে হবে মধুসূদন দত্ত ইংরেজি ব্ল্যাক ভার্স, মাথায় রাখতে হবে ইংরেজি ব্ল্যাক ভার্সকে অনুসরণ করে বাংলায় নতুন তার স্বকীয় এবং মৌলিক নিজস্ব ছন্দের আবিষ্কার করলেন, যার নাম দিলেন অমিত্রাক্ষর ছন্দ। এবার প্রশ্ন করতে পারো, স্যার অমিত্রাক্ষর ছন্দ আসলে কি? অমিত্রাক্ষর ছন্দ এমন এক প্রকার ছন্দ যা কবি বা লেখকের ভাব যতক্ষণ মনের ঠিকঠাকভাবে পুরো পরিপূর্ণভাবে প্রকাশ না হবে ততক্ষণ কিন্তু তিনি কোনো লাইন কবিতার ক্ষেত্রে শেষ করবেন না। ঠিক আছে, আমরা যদি একটু মাইকেল মধুসূদন দত্তের, আমরা মনে আছে মেঘনাদ বধ কাব্য ক্লাস 10-এ পড়েছিলাম, যেখানে অভিষেক প্রথম স্বর্গ আমাদের পাঠ্য ছিল। কনক আসন তেজে বীরেন্দ্র কিশোরী প্রণমিয়া কহিল ধাত্রীর চরণে কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে। তাহলে দেখো কত বড় একটা লাইন, সেটা কিন্তু গদ্য আকারে লেখা যায়। ঠিক আছে, কিন্তু না, কবিতার আকারে যতক্ষণ না কবির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে ততক্ষণ কিন্তু কবি দাড়ি টানেননি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অমিত্রাক্ষর ছন্দের, যে যতক্ষণ না কবির মনের ভাব প্রকাশ পাবে ততক্ষণ কিন্তু তিনি কোনো লাইন শেষ করবেন না। এক লাইন কিন্তু বাক্যে সেটা অনেক বৃহৎ আকারও হতে পারে ক্ষেত্রে, এবং শেষে সেভাবে কোনো ছন্দের মিল থাকবে না, অমিল এক প্রকার ছন্দ পাওয়া যাবে, সেটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এবং তার অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে তিনি মূলত এই ছন্দকে অবলম্বন করে তার বেশিরভাগ কাব্য কবিতাগুলি রচনা করেছিলেন। আজকে আমাদের যে পাঠ্য কবিতাটি, সেখানেও কিন্তু আমরা সেই অমিত্রাক্ষর ছন্দেরই পরিচয় পাচ্ছি। তো কাকে অনুসরণ করে? মাথায় রাখতে হবে ইংরেজি ব্ল্যাক ভার্সকে অনুসরণ করে তিনি বাংলায় প্রচলন করলেন অমিত্রাক্ষর ছন্দের। গ্রিক, ল্যাটিন এবং সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল প্রচুর। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য, খুব ইম্পর্টেন্ট, তার সব থেকে বিখ্যাত, যেটা আমরা ক্লাস 10-এ অভিষেক নামক স্বর্গ প্রথম স্বর্গ পড়ে এসেছি। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে ছিল যেমন তার প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। খুব ভালো করে মাথায় রাখতে হবে মধুসূদন মূলত কাব্য সাহিত্যে এবং নাট্য সাহিত্যেই তার অবদান বাংলা সাহিত্যে রেখে যেতে পেরেছেন, এবং যা লিখেছেন তা কিন্তু রীতিমতো একেবারে স্বর্ণাক্ষরে লেখা, শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে গিয়েছে। তো এতগুলো কাব্য যিনি লিখেছেন, তার কাব্যের রস কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে প্রত্যেকটি কাব্যতে। এছাড়াও তার রচিত কিছু নাটক রয়েছে। আর রবীন্দ্রনাথের মতো তিনি সাহিত্যের সব ক্ষেত্রে বিচরণ করেননি, মধুসূদন দুটো ক্ষেত্রে সাহিত্যের মোটামুটি ভাবে বিচরণ করেছেন, একটা হচ্ছে কাব্য কবিতার জগৎ আর একটা হচ্ছে নাট্য জগৎ। তো কাব্য কবিতার ক্ষেত্রে আমরা দেখলাম তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এবং তারই পাশাপাশি তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা এবং চতুর্দশপদী কবিতাবলী, এই কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছিলেন। এছাড়াও আমি বললাম নাট্য সাহিত্যেও তার যথেষ্ট অবদান রয়েছে। নাটকের ক্ষেত্রে আমরা পাই তার প্রথম রচিত নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়া কারণ, এটা অসম্পূর্ণ, ঠিক আছে, কৃষ্ণকুমারী। এছাড়াও তিনি দুটি মানে প্রহসনও লিখেছেন। আচ্ছা, সাধারণ নাটকের মধ্যে মায়া কারণের পাশাপাশি আরেকটাও পাওয়া যায়, সেটা হচ্ছে বিষ না ধনুর্গুণ। ঠিক আছে, এই মায়া কারণ এবং বিষ না ধনুর্গুণ অন্যান্য নাটকগুলির তুলনায় কিন্তু একটু কম প্রতিভা সম্পন্ন বলে মানে সমালোচকরা মনে করেন। এছাড়াও তার দুটো বিখ্যাত প্রহসন অর্থাৎ কি হাস্য রঙ্গ ব্যঙ্গমূলক নাটক খুব খুব পরিচিতি লাভ করেছে সমালোচকদের মাঝে। একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। এই দুটি নামক নাটক বা প্রহসন, নাটকের তো অনেক ভাগ আছে, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, ফার্স, ঠিক আছে, এর মধ্যে প্রহসন বা হাস্য রঙ্গ ব্যঙ্গমূলক নাটকের ধারায় বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা, এই দুটি নাটক কিন্তু তার যথেষ্ট জনপ্রিয় হয়েছিল রচনাকালীন সময়। তো এই হচ্ছে সাধারণভাবে মোটামুটি একটা কবি পরিচিতি, যেখানে আমরা বুঝতে পারছি মধুসূদনের সম্পর্কে কি কি বলার চেষ্টা করা হয়েছে। এবার আমরা একটু চলে যাব উৎসের সন্ধানে, কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ উৎস পরিচয়। এই কবিতাটি আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা একটা প্রথমেই ছবি দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে না চতুর্দশপদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্ত প্রণীত।
এই যে চতুর্দশপদী কবিতাবলীর যে বই বা প্রচ্ছদ তোমরা দেখতে পাচ্ছ, এই চতুর্দশপদী কবিতাবলীর যে বই ছিল সেই বইয়ের থেকেই আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। একটু দেখো, তোমাদের জন্য ডিটেলে লিখে রেখেছি। মধুসূদন যখন উচ্চাশা পূরণের জন্য 1862 খ্রিস্টাব্দের 9ই জুন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন, তখন সেই সময় ভাগ্যদেবী তার সহায় ছিলেন না। কেন বলছিলাম প্রথম দিকে যে আমাদের মধুসূদনের জীবনটা খুব উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে, তার কারণ মধুসূদন যখন বঙ্গ সাহিত্যে খুব একটা ভালো আসন লাভ করতে পারলেন না, তখন তার মনে হয়েছিল তিনি লন্ডনে পাড়ি দেবেন এবং বিদেশে গিয়ে তিনি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, ঠিক আছে, এদের মতো বিখ্যাত সাহিত্যিক হয়ে বঙ্গদেশে ফিরে আসবেন। অর্থাৎ ইংরেজি সাহিত্যে তিনি তার একটা বিশিষ্ট স্বাক্ষর রেখে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেইভাবেই যখন তিনি কত সালে, না 1862 সালের 9ই জুন লন্ডন, ব্রিটিশের লন্ডন শহরে যখন পাড়ি দেন, তখন ভাগ্যদেবী তার সহায় ছিল না। তার কারণ কি, কিছুদিনের মধ্যেই মধুসূদন একটু বলা যেতে পারে আর্থিক কষ্টে, আর্থিক অনটনে ভোগা শুরু করেছিলেন। আর সেক্ষেত্রে একটু পূর্ব কথা জানিয়ে রাখি, মধুসূদন দত্তের পিতা তাকে ত্যায্যপুত্র করার পর তিনি চলে গিয়েছিলেন খুব জোর সম্ভবত বারাণসী মনে হচ্ছে, আমার ঠিক এখনো মনে পড়ছে না। তো সেখানে গিয়ে তিনি ইংরেজি সাহিত্য চর্চা করেছিলেন, যেখানে তিনি টিমোথি পেন পয়েম ছদ্মনামে কয়েকটি সাহিত্য রচনা করেছেন। পরবর্তীকালে যখন তিনি সুযোগ পান বিদেশ যাওয়ার, তখন মানে ভারতবর্ষেরই বারাণসীতে সামথিং জায়গায় থাকাকালীন সময় তার প্রথম পত্নী সোফিয়া, তার সাথে বিবাহ হয় এবং পরবর্তীকালে তার সঙ্গে ডিভোর্সের পর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন হেনরিয়াটা নামক এক নারীর সাথে। তো হেনরিয়াটার সঙ্গে যখন তার সন্তান এবং প্রথম পত্নীর সন্তান সহ তিনি পশ্চিমবঙ্গে ফিরে আসেন তার নিজের বাবার বাড়িতে সাগরদাড়ি, যশোহর জেলার পূর্ববঙ্গে, তখন তিনি ঠিক করেছিলেন যে তার নিজস্ব পৈতৃক বাড়িটি তিনি বিক্রি করে দেবেন এবং বিক্রি করার যে টাকাটা রয়েছে সেটা কিন্তু তিনি মাসে মাসে কিছু টাকা তার এখানে দ্বিতীয় পত্নী এবং সন্তানদের কাছে এবং কিছু টাকা তার কাছে পৌঁছানো হবে। তো সে মতো অবস্থায় সেভাবে কিন্তু টাকা পৌঁছানো কয়েক মাস গেল, পরবর্তী কয়েক মাস পর থেকে দেখা যাচ্ছে যে টাকা পৌঁছানো কিন্তু বন্ধ হয়ে যায় এবং রীতিমতো সংসার এদিকেও অর্থকষ্টে ভুগছে, মধুসূদন ওদিকেও অর্থকষ্টে ভোগা শুরু করেছেন। এরকম একটা অবস্থায় হেনরিয়াটা সোফিয়া তখন কিন্তু তিনি সন্তান সন্তাদি সহ সম্পূর্ণ সবাইকে নিয়ে লন্ডনে গিয়ে মধুসূদনের কাছে উপস্থিত হন। মধুসূদন নিজেই কিছু খেতে পাচ্ছিলেন না, মধুসূদন এতটা আর্থিক অনটনে জড়িয়ে পড়েছিলেন যে সমালোচকদের মতে এবং তাদের জীবনীকাররা এতটা পর্যন্ত বলেছে যে সেখানে বসে তিনি কিন্তু পুলিশি যে কোনো মামলায়ও জড়িয়ে পড়তে পারতেন, এতটাই তার আর্থিক অনটন জীবনে দেখা দিয়েছিল। তো হেনরিয়াটা সোফিয়া যখন গেলেন, তখন সন্তান সন্ততি সহ মধুসূদন কি খাওয়াবেন তাদের সেটা ঠিক নেই এবং পরবর্তীকালে তিনি সেখান থেকে লন্ডন পরিত্যাগ করে প্যারিসের ভার্সাই শহরে কিন্তু রওনা দেন, যে সেখানে গিয়ে যদি কিছু ভাগ্যের অন্বেষণ বা ভাগ্য সন্ধান করা যেতে পারে। তো এভাবেই বঙ্গদেশে না থাকার কালীন সময়ে বিদেশে তিনি কিন্তু এতটাই অর্থকষ্ট এবং দারিদ্রতার সম্মুখীন হয়েছিলেন, যার কারণে পরবর্তীকালে তিনি বঙ্গভূমির প্রতি কবিতায় লিখেছেন, রেখমা দাসের মনে মিনতি করি পদে। ঠিক আছে, বঙ্গভূমি যাতে তাকে না ভোলে, বঙ্গভূমি তার যেন এই অপরাধটাকে মার্জনা করে আবার তাকে আপন করে নেয়, বঙ্গের পাঠক পাঠিকা বঙ্গমাতা তাকে যেন আবার আপন করে নেয়, এটাই কিন্তু তার ইচ্ছে ছিল। তো যাই হোক, তাই জন্যই বলা হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন তখন ভাগ্যদেবী তার সহায় ছিল না, আর্থিক অনটন তার তখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় এবং ফ্রান্সের ভার্সাই শহরে বাস করতে থাকেন। পরবর্তীকালে লন্ডন পরিত্যাগ করে আমি যেটা বললাম ফ্রান্সের ভার্সাই শহরে চলে এসেছিলেন। সেখানে তিনি এই চতুর্দশপদী কবিতাবলী 1865-তে রচনা করেন। আচ্ছা, মধুসূদন যখন এরকম আর্থিক অনকষ্টে ভুগছেন, তখন কিন্তু তার বহু যে পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে থাকা যারা বন্ধু সম্পর্কীয়রা রয়েছে তাদেরকে বহুবার চিঠি লিখেছেন যে মধুসূদনকে যাতে তারা কিছু অর্থ সাহায্য করেন, চিঠির মারফত তিনি সেটা জানিয়েছিলেন, কিন্তু সেভাবে কোনো চিঠির প্রত্যুত্তরে কিন্তু মধুসূদন সঠিকভাবে পাননি। সেক্ষেত্রে তার এক বিশিষ্ট প্রিয় বন্ধুবর্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি তার আর্থিক অনটনের কথা জানান এবং সেই প্রেক্ষিতে কিন্তু
মধুসূদনকে বিদ্যাসাগর প্রথম আর্থিক সাহায্য অনুদান করেছিলেন বা দান করেছিলেন, তাও তখনকার সময় দাঁড়িয়ে মোটামুটি 1,500 টাকার কাছাকাছি ধার করেই হোক না কেন তিনি কিন্তু মধুসূদনকে পাঠিয়েছিলেন। তো এই যে অসময়ের যে বন্ধু, তার মানে যত সব সো কল্ড বলা যেতে পারে যে তথাকথিত যারা বন্ধুরা ছিল, তাদের কাছে চিঠি লিখেও কোনো সুরাহা পাওয়া যায়নি। এদিকে বিদ্যাসাগর তার এক ডাকে কথা শুনেছেন, এক চাওয়াতে তাকে এতগুলো টাকা সেই সময় পাঠিয়েছেন। এই যে অসময়ের বন্ধু, তাকেই তো প্রকৃত বন্ধু বলা যায়। এই প্রকৃত বন্ধু যে অসময়ের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে, তারই গুণকীর্তন কিন্তু আমাদের পাঠ্য কবিতায় করা হয়েছে। কারণ আমাদের প্রথমে মনে আসতেই পারে যে মধুসূদন একজন এত বিখ্যাত কবি, তো সেক্ষেত্রে তিনি বিদ্যাসাগরকে নিয়েই বা কেন লেখা শুরু করলেন, বা বিদ্যাসাগরের জন্য তিনি কেন লিখছেন, বিদ্যাসাগরকে নিয়েই বা তিনি কেন লিখছেন, এই প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে। তো কারণটা হচ্ছে এই কারণে যে অসময়ের তোমার পাশে এসে দাঁড়াবে সেই তো প্রকৃত বন্ধু, এবং প্রকৃত বন্ধুকে কিন্তু কোনো সময়ই ভোলা উচিত নয়। সেই যেই বার্তাটাই কিন্তু আমাদের প্রত্যেক কবিতার মধ্যে প্রত্যেকটা ছত্রে ছত্রে মধুসূদন দত্ত বোঝানোর চেষ্টা করেছেন। সেটা তো পরের ঘটনা। তো তার আগেও বলি যে যখন তিনি ইতালির, ক্ষমা করবে, প্যারিসের ভার্সাই শহরে রয়েছেন, তখন তিনি ইতালীয় কবি পেত্রার্ক এবং ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বহু এরকম চতুর্দশপদী কবিতা বলি, অর্থাৎ কি 14টি লাইনের এক বিশেষ বলা যেতে পারে ধরনের কবিতা, সেই কবিতা পাঠ করছিলেন এই ইতালীয় কবি পেত্রার্ক এবং ইংরেজি কবি শেক্সপিয়ারের। সেই সময় তিনি এদের কবির মানে এই কবিদের লেখা যে চতুর্দশপদী কবিতা বলি, তার দ্বারা খুব অনুপ্রাণিত হন এবং ভাব বলা যেতে পারে যে খুব ভালো লেগে যায় তার এই কবিতাগুলো। কারণ এর যে বাঁধন, এর যে গঠন, সেটা মধুসূদনের খুব মানে কি বলা যেতে পারে হৃদয়গ্রাহী হয়ে উঠেছিল। তো সেখান থেকে তার পরবর্তী বন্ধু হয়তো রাজনারায়ণ বসুকে লিখেছিলেন যে আমি আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দ্য সনেট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ চিঠিতে লিখেছিলেন যে আমি বঙ্গদেশের বঙ্গ সাহিত্যে এই সনেট বা চতুর্দশপদী কবিতাবলীকে হচ্ছে পরিচয় করাতে চাই। তার কারণে আমিও কিছু এরকম ধরনের সনেট বা চতুর্দশপদী কবিতাবলী লিখছি, আশা করছি তোমাদের সকলের বঙ্গদেশের সাধারণ আপামর জনজাতির এগুলি ভালো লাগবে। তো সেই সময় বসে যখন তিনি 1865 সালে এই চতুর্দশপদী কবিতাবলীগুলি রচনা করছেন, তখন তার ঠিক পরের বছরে 1866 সালে প্রায় 1 বছর পর তার এই কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতাবলী নামক গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে সর্বমোট মধুসূদন 102টি, মাথায় রাখতে হবে কটি, 102টি সনেট বা চতুর্দশপদী কবিতাবলী লিখেছিলেন এই গ্রন্থের মধ্যে, যার মধ্যে থেকে আমাদের যে পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি, সেটি সেই গ্রন্থেরই 86 সংখ্যক, মাথায় রাখতে হবে কত সংখ্যক, 86, 86 সংখ্যক কবিতা। আচ্ছা, কোনো কোনো বইতে 84 সংখ্যকও লেখা আছে, এটা কিন্তু 86 সংখ্যকই হবে, ঠিক আছে, মাথায় রাখবে এই কথাটা। তো সেই যে কাব্যগ্রন্থ অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলী, এই চতুর্দশপদী কবিতাবলী যেখানে 102টি মোট কবিতা ছিল, তার মধ্যে থেকে 86 সংখ্যক কবিতা হচ্ছে আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার হলো বিষয়টা? চলো, আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো একটা কথা খুব বারে বারে বলছেন, চতুর্দশপদী কবিতা বলি এবং সনেট, তাহলে এই দুটো আসলে কি? একটু ভালো করে জানো সনেট আসলে কি। সনেট হচ্ছে, আসলে সনেট একটি নির্দিষ্ট রূপাকৃতির গীতি কবিতা। কবিতার বিভিন্ন ধরন আছে, ঠিক আছে, গীতি কবিতা, শোক কবিতা, ওড, এলিজি, গাথা কবিতা, ঠিক আছে, ইত্যাদি নানা ধরনের কবিতার ধরন আছে। তো সনেট এক বিশেষ প্রকার রূপাকৃতির, মানে এর একটা বিশেষ গঠন আছে, সনেটের একটা বিশিষ্ট এবং নির্দিষ্ট গঠন আছে। সেই গঠনটাকে খেয়াল করে একে বিশেষ এক রূপাকৃতির গীতি কবিতা বা যে কবিতা গান বা গীত করা যায়, এই শ্রেণীভুক্ত করা হয়েছে। ভাবের গভীরতার সঙ্গে আঙ্গিকের মেলবন্ধন এই জাতীয় কবিতা বিশ্ব সাহিত্যে একটা স্থান করে নিয়েছে। এই কবিতার একটা বিশিষ্ট বৈশিষ্ট্য কি বলছে, এর মধ্যে থাকবে ভাবের গভীরতা। কবির নিজস্ব, যিনি লিখছেন বা যাকে নিয়ে লিখছেন, তার সম্পর্কে কবির এক নিজের মনের ভাবাবেগ বা অনুভূতি এই কবিতার মধ্যে কাজ করবে। তারই সঙ্গে থাকবে ভাবের গভীরতার সঙ্গে একটা আঙ্গিক, একটা গঠনের মেলবন্ধন। কিভাবে কবিতাটা গঠন হচ্ছে তার সঙ্গে সাযুজ্য রেখে কবি নিজের মনের ভাবকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন এই কবিতায়।
বাংলা কাব্য জগতে মধুসূদনের হাত ধরে সনেটের অনুপ্রবেশ। আচ্ছা, এখানে একটা ডাউট ক্লিয়ার করে দিই, সনেট এবং চতুর্দশপদী কবিতা দুটো কিন্তু একই কথা। সনেট বলা হচ্ছে ইতালীয় ভাষায় এবং চতুর্দশপদী কবিতাবলী বলা হচ্ছে বাংলা ভাষায়। সনেটেও 14টি লাইন থাকে এবং চতুর্দশপদী কবিতাবলীতেও 14টি লাইন থাকে। কেন চতুর্দশ বলা হচ্ছে? চতুর্দশ কথার অর্থ কিন্তু 14। তাহলে 14টি পদ বা চরণ বা পংক্তি যেহেতু রয়েছে যে কবিতায়, তাকে চতুর্দশপদী কবিতাবলী বলা হয়ে থাকে। তো কে বলছেন? মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদনের হাত ধরে বাংলার সাহিত্যে কিন্তু সর্বপ্রথম এই চতুর্দশপদী কবিতাবলী আসে। প্রথমে সেটা ইতালীয় বা ইংরেজি সাহিত্যে সনেট হিসেবে বিবেচিত হতো। বাংলা সাহিত্যে প্রথম সনেটের প্রবর্তক বা চতুর্দশপদী কবিতাবলীর প্রবর্তক হচ্ছেন আমাদের মধুসূদন দত্ত। মধুসূদন সর্বপ্রথম এই জাতীয় নামকরণ করেন, যার নাম ছিল ইংরাজি এবং ইতালীয় ভাষায় সনেট। মধুসূদন সেই সনেটের বাংলা নামকরণ করলেন চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের এক বিশেষ ধরনের কবিতা, যা কিনা স্বকীয়ভাবে মধুসূদনের মৌলিক সৃষ্টি। মধুসূদন সর্বপ্রথম এই জাতীয় রচনা বা এই জাতীয় সনেট বা চতুর্দশপদী কবিতা বলি বাংলা সাহিত্যে এনেছিলেন। 14টি লাইনে লেখা হয় এই কবিতাটি। বারে বারে বলছি, কবিতাটির কটি লাইন থাকবে? সর্বমোট 14টি লাইন থাকবে, যার দুটি পর্বে বিভাগ থাকবে। এই 14টি লাইনের আবার দুটো পার্ট থাকবে, ঠিক আছে? এই একটা পার্ট, এই একটা পার্ট, 14টি লাইনের দুটো করে পার্ট বিভাজন দেখানো হবে কবিতাটির মধ্যে। প্রথমে থাকবে 8টি লাইন, দেখো লেখা রয়েছে প্রথমে থাকবে 8টি লাইন। এই 8টি লাইনকে নিয়ে গঠিত হচ্ছে অষ্টক নামক একটা মানে প্যারা, ঠিক আছে? এই যে প্রথম 8টা লিখলাম, এখানে 8টা স্তবক থাকবে, এখানে এটাকে বলা হচ্ছে অষ্টক। 8টি লাইন নিয়ে যে কবিতা গঠন হবে প্রথম অংশটা, সেটাকে বলা হচ্ছে অষ্টক। এবং পরে থাকবে শেষের দিকে 6 লাইন, 8 আর 6 14 লাইন। তাহলে এই যে চতুর্দশপদী কবিতা বলি, তার 14টি লাইনকে এভাবে দুটো ভাগে বিভাজন করা হয়েছে, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে 6টি লাইন নিয়ে সমন্বিত শতক। আচ্ছা, 6টি লাইন নিয়ে গঠিত হয় সড়ক বা শতক। আচ্ছা, সড়ক মানে কিন্তু এখানে রাস্তা নয়, দন্তেশ্বর বৈষ্ণব ক নয়, এর বানান হচ্ছে মধ্যাহ্নস্বর দর্শনর ক, বা অনেকে এটাকে শতক শতক বলে বিশেষভাবে পরিচিত। সেই শতক এবং অষ্টক বিভাজনে 14টি লাইনের চতুর্দশপদী কবিতাবলী গঠিত হয়। অষ্টকে থাকে কবির ভাবের মানে কবির অনুভূতির ব্যক্ততা। এখানে একটা ছবি খুব ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, সনেটের স্তবক বিন্যাস বলে একটা জায়গা করা রয়েছে, যেখানে প্রথম স্তবকে বলছে এতে থাকবে 8টি চরণ বা 8টি লাইন, এবং এতে থাকবে অষ্টকে থাকবে কবি হৃদয়ের ভাবের ইঙ্গিত। কবি মনে যে কথাটা ভাবছেন, কবির মনের ভেতরকার ভাবাবেগ এই প্রথম 8টি লাইনে প্রকাশ পাবে। পরবর্তী যে দ্বিতীয় স্তবক রয়েছে সেখানে থাকবে 6টি চরণ, এবং এখানে থাকবে কবির ভাব কল্পনার পরিণতি। যে ভাবের কল্পনাটা তিনি ভাব কল্পনার কথা তিনি প্রথম স্তবকে বলেছিলেন, সেটারই তিনি ইতি বা উপসংহার টানবেন এই 6টি লাইনে। আলাদাভাবে কিন্তু অন্য কিছু থাকবে না, যে প্রথম 8টা লাইনে এক ঘটনা, অন্য 6টা লাইনে পরের আর এক ঘটনা, এমনটা কিন্তু নয়। কিন্তু প্রথম 8টা লাইনে যে ভাবের বহিঃপ্রকাশ থাকবে, পরের 6টি লাইনে কিন্তু তারই উপসংহার বা ইতি টানা হবে এই শতকে। তাহলে সনেট আসলে কি বোঝা গেল? যে চতুর্দশপদী কবিতাবলী এবং সনেট কিন্তু কথা একই, যেখানে চতুর্দশপদী কবিতাবলীকে দুটি ভাগে বা পর্বে বিভাজন করা হচ্ছে, অষ্টক এবং শতক। অষ্টকে থাকে হচ্ছে কবি হৃদয়ের ভাবের অনুভূতি, এবং শতকে থাকে সেই অনুভূতিরই উপসংহার বা ইতি। ক্লিয়ার? চলো, এখানে একটা গঠন বৈচিত্র্য তোমাদের জন্য আমি লিখে বা সামনে রেখেছি, তোমরা যাতে একটু বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এখানে গঠন বৈশিষ্ট্যটা দেখো ভালো করে, অষ্টক এবং শতক বিভাজনটা কি করে করা হয়। প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি কতগুলো লাইন রেখেছি, 1 2 3 4 5 6 7 এবং 8। এই যে প্রথম 8টা লাইন নিয়ে এখানে গঠিত হচ্ছে অষ্টক। অষ্টক এবং পরের যে 6টা লাইন রয়েছে দেখো এখানে 1 2 3 4 5 এবং 6, এই যে 6টা লাইন, এই 6টা লাইনে গঠিত হচ্ছে শতক। প্রথমেই আমি বললাম যে অষ্টকে থাকবে কবি হৃদয়ের বা কবির মনের ভাব। তাহলে এই প্রথমে যে 8টা লাইন, সেখানে কবি নিজের মনের অনুভূতি বা ভাবাবেগকে তুলে ধরবেন, এবং পরের যে 6টা লাইন থাকবে, এখানে কবি সেই ভাবেরই, কোন ভাব? এই 8টা লাইনের ভাবেরই
পরিণতি, উপসংহার বা ইতি টানবেন। এখানে কিন্তু আলাদা কথা কিছু আলোচনা হবে না, এই কথারই এখানে পুনরাবৃত্তি হবে বা মানে অনুসরণ করে তার উপসংহার টানা হবে। ক্লিয়ার? চলো এবার যদি আমরা আমাদের প্রধান কবিতাটার দিকে তাকাই তাহলে সেটা কিভাবে বিভাজিত রয়েছে। এই যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, এখান থেকে শুরু করে গিরিশ কি সেবা তার সুখ সদনে, ঠিক আছে, এতদূর পর্যন্ত যে এই 8টা লাইন, এটা হচ্ছে আমাদের পাঠ্য কবিতার অষ্টক, মাথায় রাখতে হবে। আমাদের পাঠ্য কবিতা তাহলে কিভাবে অষ্টক শতকে বিভাজিত হচ্ছে, এটা হচ্ছে তার অষ্টক, এবং বাকি যে এই অংশটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের শতক, এটা মাথায় রাখতে হবে। ডানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি থেকে একদম লাস্ট লাইন, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, এটা হচ্ছে শতকের আলোচনা। তাহলে আমাদের কবিতার অষ্টক এবং শতক বিভাজন বোঝা গেল। চলো এবার আমরা একটুখানি কবিতার মূল ভাবটা কি বলছে জেনে নিই। বিষয়ের একটু গভীরে যদি ডুব দিয়ে আমরা দেখতে পাবো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি মাইকেল মধুসূদন দত্তের আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশিত হয়েছে আমাদের আজকের পাঠ্য কবিতাটিতে। কারণ আমি প্রথমেই বলেছি কেন হঠাৎ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলেন, কারণ অসময়ের বন্ধু হিসেবে তিনি পাশে দাঁড়িয়েছেন এবং মধুসূদনকে যথেষ্ট একটা বলা যেতে পারে খারাপ সময়ের মধ্যে থেকে তুলে এনেছিলেন বিদ্যাসাগর। তাই এমন বন্ধুকে স্মরণ রাখা বা বারে বারে মনে করা একজন তো কৃতজ্ঞ বন্ধুর সবসময়ের কাজ। তাই কবিতার মাধ্যম দিয়ে, যেহেতু তিনি একজন কবি, তার শ্রদ্ধার্ঘ মানে মধুসূদন তার অন্তরের অনুভূতির যে শ্রদ্ধার্ঘ বা ফুল মালা সাজিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে নিবেদন করেছেন এই কবিতাটির মাধ্যমে। তাহলে চলো এবার মূল কবিতায় আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। তাহলে এতগুলো আলোচনার মানে আমাদের পরিপ্রেক্ষিতটাই হচ্ছে কিন্তু যাতে তোমাদের ভালো করে কি পড়তে চলেছো সেটা বুঝিয়ে দেওয়া যায়। যেহেতু শর্ট কোশ্চেন বারে বারে বলছি, তোমাদের কিন্তু খুব ডিটেইলি জায়গাগুলোকে পড়তে হবে। আশা করছি এই টপিকের আলোচনাগুলো বুঝতে পেরেছো। চলো এবার আমরা মূল কবিতার দিকে আলোচনা যাব। প্রথম যে অষ্টকটা আছে সেটা আমরা আগে ভালো করে বুঝবো। আগে পাঠ করে নিই, তারপর তোমাদের আমি লাইন বাই লাইন বিশ্লেষণ করে বোঝাচ্ছি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সুখ সদনে। ভালো করে লক্ষ্য করো, প্রথম লাইনে বলছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কাছে কি নামে বিশেষভাবে পরিচিত? বিদ্যার সাগর। তিনি করুণার সাগর। কারণ কি? তার বিদ্যা বুদ্ধি জ্ঞান এতটাই অপার, সমুদ্র তুল্য বলে এতই গভীর জ্ঞান, তাই থেকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে। কবি প্রথমেই বলছেন এই ভুবন, এই ভারত মানে দেশে তুমি বিদ্যার সাগর রূপে খ্যাত, বিদ্যার সাগর রূপে তুমি বন্দিত, তোমার পরিচয়ই বিদ্যাসাগর রূপে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। তুমি কে? না করুণার সিন্ধু। সিন্ধু কথার অর্থ কি? সিন্ধু কথার অর্থ কিন্তু সেই সাগর বা সমুদ্র, অপরিচয় কথাটি বলেছে। তুমি কে? করুণা। করুণা অর্থাৎ কি? মায়া, মমতা, তোমার মধ্যে অপার করুণা, তুমি করুণার সিন্ধু, তোমার মধ্যে মায়া মমতা যেন সমুদ্রের পর সমুদ্র বিরাজ করছে, এতটাই করুণা তুমি, তুমি করুণার সিন্ধু, করুণার সাগর, সেই জানে মনে। তাহলে মধুসূদনের কোন গুণ? তোমার মধ্যে যে এত করুণা, অপার করুণার গুণ ভরা রয়েছে সেটা কে জানে? মধুসূদন প্রশ্ন করছেন। সেই জানে মনে, সেই অন্তর থেকে তোমার এই করুণার কথা বুঝতে পারে। দিন যে দিনের বন্ধু, কে জানতে পারে তাহলে? দিন। এখানে ভালো করে এই শব্দটার দিকে খেয়াল করো, দয় দীর্ঘী দন্তের ন দিন। আমরা ছোটবেলায় মনে আছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ পড়েছিলাম, যেখানে একটা পড়েছিলাম দয়হস্যি দন্তের ন দিন, আর একটা পড়েছিলাম দয় দীর্ঘী দন্তের ন দিন। বলতে পারো আমাদের এখানে কোন দিনের কথা বলা হয়েছে? দয় দীর্ঘী দন্তের ন দিনের কথা বলা হয়েছে। তাহলে দয়হস্যি দন্তের ন দিন আমরা পড়েছিলাম, এই কথার অর্থ হচ্ছে দিবস বা দিনের বেলা। আর দয় দীর্ঘী দন্তের ন দিন মানে হচ্ছে কি? দরিদ্র। তাহলে এই দিনের কথাই যে দিন, যে এখানে কার কথা বলা হয়েছে? প্রকৃতপক্ষে দরিদ্রের কথা বলা হয়েছে। আসলে কে জানে মধুসূদনের করুণার খবর? মধুসূদন মানে বিদ্যাসাগর যে এত করুণ, তার করুণার সিন্ধুর যে
জলধারা বা স্রোতধারা কে স্নাত হতে পারে বা কে খবর রাখতে পারে? মধুসূদনের বলছেন ঈশ্বরচন্দ্রের যে করুণার সাগর সেটা কে জানতে পারে? একমাত্র দিন, যে দরিদ্র, যে বলা যেতে পারে দারিদ্রক্লিষ্ট ব্যক্তি, সেই একমাত্র জানতে পারে যে বিদ্যাসাগর করুণার সিন্ধু, তার মধ্যে কত করুণা, মায়া, মমতা রয়েছে। তাই যখন কবি প্রশ্ন করছেন সেই জানে মনে, কে জানতে পারে? সেই জানে যে না দরিদ্র। কারণ দিনের বন্ধু অর্থাৎ কি, যে দিন দরিদ্র, সেই দরিদ্রের বন্ধু হচ্ছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা দীনবন্ধু বলতে কাকে বোঝাই? স্বয়ং ঈশ্বরকে বোঝায় দীনবন্ধু, কারণ তিনি তো স্বয়ং ঈশ্বরই তো দরিদ্রকে দেখে থাকেন, তার সংসার চালিয়ে থাকেন। তাহলে যেখানে দীনবন্ধু বলতে আমরা ঈশ্বরকে বোঝাচ্ছি, তাহলে মধুসূদন ঈশ্বরের স্থানে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বসিয়েছেন, কারণ তিনিও সেরূপ দীনবন্ধু, অর্থাৎ দরিদ্রদের বন্ধু, সখা। কারণ কি, এখানে কেন দীনবন্ধু বলা হচ্ছে? এই যে এইমাত্র বললাম, মধুসূদন অত্যন্ত অর্থ কষ্টে, অর্থের অভাবে দিন যাপন করছিলেন, সেখানে বিদ্যাসাগরই তো মধুসূদনকে রক্ষা করেছিলেন, ত্রাণ করেছিলেন, তার দারিদ্রতাপূর্ণ সময়ে তাকে সঠিক পন্থা দেখিয়েছিলেন, তাই তো? তাই তো তিনি দিনের বন্ধু, কারণ তিনি দরিদ্রদের রক্ষাকর্তা। তাই বলা হচ্ছে সেই জানে মনে, সেই ব্যক্তিই জানতে পারে যে বিদ্যাসাগর কতটা করুণার সাগর, যে না দরিদ্র, কারণ বিদ্যাসাগর হচ্ছে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে, এই জগতে তোমার প্রতিভা, তোমার দান অত্যন্ত উজ্জ্বল। কেমন না হেমাদ্রি, এখানে হেমাদ্রি কথার অর্থ কি ভালো করে বুঝবে। এখানে একটা সন্ধিযুক্ত পদ রয়েছে। কি পদ? হেম যুক্ত অদ্রি। হেম কথার অর্থ কি? সোনা। আর অদ্রি কথার অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। তাহলে হেমাদ্রি বলতে কি বোঝানো হয়েছে? সোনালী পর্বতকে বোঝানো হয়েছে, যে পর্বতের গাত্রবর্ণ সোনার মতো, সেই হেমাদ্রির হেমকান্তি অর্থাৎ কি, সেই স্বর্ণ আভা, কান্তি মানে হচ্ছে কি আভা, দীপ্তি, আভা বা দীপ্তি, দয় দীর্ঘে পয়তয় হস্যি। তাহলে কি বলছে? তোমার এই যে আভা, তোমার যে ঔজ্জ্বল্য, উজ্জ্বলতা, সেটা সারা বিশ্বে বন্দিত এবং চারিদিক তার দ্বারাই উজ্জ্বলিত। কেমন না হেমাদ্রি, যেরূপ সোনার পর্বত, অর্থাৎ এখানে আমাদের সুমেরু পর্বতের কথা বলা হচ্ছে, মাথায় রাখতে হবে হেমাদ্রি বলতে সেই সুমেরু পর্বতের হেমকান্তি, যেমন সোনালী আভা। দেখবে সূর্যের আলো অনেক সময় কি পড়ে, বরফাবৃত যে পাহাড় থাকে তার উপর পড়ে পুরো বরফটাকে সোনালী আভায় মুড়ে দেয়। তাই বলছেন সেরকম যেন একটা চকচকে উজ্জ্বল ভাব রয়েছে, সেই ভাবটাই যেন তোমার মধ্যে পরিলক্ষিত হয় এবং তুমি সেই আভা বা দীপ্তির দ্বারা চারিদিক উজ্জ্বল করে দেখো। কার কথা বলা হয়েছে? বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। যেমন হেমাদ্রি সোনার পর্বত, তার হেমকান্তি সোনার দীপ্তি অম্লান কিরণে অমলিন ভাবে চারিদিকে। অম্লান কথার অর্থ কি? অমলিন। আচ্ছা, যেভাবে হেমাদ্রি অর্থাৎ সোনার পর্বত তার হেমকান্তি অর্থাৎ স্বর্ণ আভা অমলিন ভাবে চিরকাল বর্ষণ করে আসছে, চিরকাল ধুয়ে দিচ্ছে সোনার পর্বতকে, ঠিক তেমন ভাবে তোমার উজ্জ্বলতাও পৃথিবীকে যেন সেই রূপ উজ্জ্বলতাই বা হচ্ছে ঔজ্জ্বল্যে পরিপূর্ণ করে তুলছে। তোমার আভায় চতুর্দিক উজ্জ্বলিত হচ্ছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। কবি বলছেন এরূপ একজন দৃঢ় ব্যক্তিত্বকে কে পেতে পারে? কে এরকম মহান ব্যক্তিত্বের শরণাপন্ন হতে পারে? কবি বলছেন যে সে ভাগ্যবান। এই যে বলছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, এই মহাপর্বত অর্থাৎ বিশাল পর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্যাসাগর। এই মহাপর্বতের ছায়ায় কে আশ্রয় লাভ করতে পারে? যে না ভাগ্যবান। প্রকৃত ভাগ্যবান মানুষই বিদ্যাসাগরের মতো এমন মহান ব্যক্তিত্বের শরণাপন্ন হতে পারে। তাই মধুসূদন নিজেকেই যেন সেই ভাগ্যবান বলে আসলে তুলনা করছেন, কারণ তিনি তো সেই স্নেহধন্য বা তিনি তো মধুসূদন বিদ্যাসাগরের সেই বলা যেতে পারে স্নেহের পাত্র বা তার দয়ার ধন্য হয়েছেন।
তাই জন্য তো মধুসূদন নিজেকেই বলছেন, কিন্তু এই বিদ্যাসাগরের স্নেহধন্য হতে গেলে তাকে ভাগ্যবান হতে হবে। তাই মধুসূদন নিজেকেই যেন ভাগ্যবান বলে চিহ্নিত করছেন, কারণ সেই ভাগ্যবান এই মহাপর্বতের আশ্রয় অর্থাৎ বিদ্যাসাগরের আশ্রয় চরণ নিতে পারে। যেজন আশ্রয় লয় এই সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। বলছে যে জন, যে ব্যক্তি এই সুবর্ণ চরণ, সুবর্ণ কথার অর্থ কি? সোনালী। মাথায় রাখতে হবে সুবর্ণ কথার অর্থ হচ্ছে সোনালী বা সোনার আভাযুক্ত। এই সোনালী চরণ বা পায়ে প্রশ্ন করছেন কবি, বলছেন যে জন আশ্রয় লয় এই সুবর্ণ চরণে, বিদ্যাসাগরের সোনার পাদুকায় বা সোনার চরণে যে ব্যক্তি আশ্রয় লয় বা আশ্রয় নিয়ে থাকে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। সেই ব্যক্তি জানে, যে কিনা সুবর্ণ চরণে আশ্রয় পায়, যে ভাগ্যবান হয়, সেই একমাত্র জানতে পারে এই যে মহিরুহ বৃক্ষরূপী বিদ্যাসাগর, তার মধ্যে কত গুণ রয়েছে, কত গুণে গুণান্বিত তিনি। তাই বলছেন কত গুণ ধরে কত মতে, কত দিক থেকে তার কত মতের দ্বারা তিনি গুণান্বিত। গিরিশ, গিরিশ কথার অর্থ কি? এখানে গিরিশ কথার অর্থ হচ্ছে গিরিশ্রেষ্ঠ। কাকে আমরা গিরিশ্রেষ্ঠ বলে থাকি? কমেন্ট করো তো, কাকে আমরা গিরিশ্রেষ্ঠ বলে থাকি? আচ্ছা, গিরিশ কথার অর্থ হচ্ছে গিরিশ্রেষ্ঠ। আসলে গিরিশ্রেষ্ঠ কে? আমাদের হিমালয়। এখানে গিরিশ বলতে আসলে হিমালয়কে বোঝানো হয়েছে। এতক্ষণ পর আমরা বুঝতে পারছি কবি আসলে কাকে তুলনা করছেন, কার সাথে। মধুসূদন বিদ্যাসাগরকে তুলনা করছেন গিরিশ অর্থাৎ গিরিরাজ হিমালয়ের সাথে বিদ্যাসাগরকে তুলনা করছেন এই স্তবকে, প্রথম অষ্টকে। তাই বলছে যে সেই ব্যক্তি জানে যে ভাগ্যবান এবং এই সুবর্ণ চরণে আশ্রয় পায়, সেই একমাত্র জানতে পারে যে এই মহাপর্বতের কত গুণ, কত গুণের দ্বারা তিনি গুণান্বিত। গিরিশ অর্থাৎ হিমালয়, কি সেবা তার সুখ সদনে। যেই আশীর্বাদ ধন্য হয়, যেই সুবর্ণ চরণে আশ্রয় পায়, সে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে যেন নিজেকে বিলিয়ে দেন তার কাছে সেবার জন্য। তার সেবায় কি হয়ে ওঠে? সুখ সদন অর্থাৎ কি? সুখী গৃহ। সুখী গৃহ, সদন কথার অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি। বিদ্যাসাগরের সুবর্ণ চরণে যে আশ্রয় পায়, তার গৃহ বা সদন সুখী গৃহ হয়ে ওঠে। যেভাবে মধুসূদনের গৃহ অর্থকষ্টে দিন যাপন করছিল, বিদ্যাসাগর সেখানে হেমাদ্রির হেমকান্তির বর্ষণের মতো মহিরুহ পর্বত বা বলা যেতে পারে মহাপর্বতের মতো বিদ্যাসাগর মধুসূদনকে সেখানে কি করেছেন? ত্রাণ করেছেন, অর্থকষ্টে দারিদ্রতা জীর্ণ সময়ের থেকে বার করে এনেছেন। তাই বলছে যে এই সুবর্ণ চরণে আশ্রয় পায়, সেই জানে কত গুণে গুণান্বিত সেই বিদ্যাসাগর। যেন সমন কার সমান? গিরিশ অর্থাৎ গিরিশ্রেষ্ঠ হিমালয়ের সমান। তার সেবায় অর্থাৎ বিদ্যাসাগরের সেবায় যে কোনো গৃহ সুখী গৃহে, সুখ সদনে পরিণত হতে পারে। তোমরা যদি কেউ চাও স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো প্রত্যেকটা কবিতার লাইনের যে অর্থগুলো বললাম সেগুলো। ঠিক আছে, এই হলো অষ্টকের আলোচনা। এরপর আমরা চলে যাব পরের শতকের আলোচনা। আমি প্রথমেই বলে দিই, অষ্টকে কবি নিজের হৃদয়ের অনুভূতির কথা, ডাইরেক্ট বিদ্যাসাগরকে তিনি কি কিভাবে বিশেষায়িত করেছেন, তিনি বিদ্যাসাগরকে কি মনে করেন, বিদ্যাসাগর তার কাছে কতটা প্রয়োজনীয়, কতটা বলা যেতে পারে শ্রেষ্ঠত্বের আসনে তিনি রেখেছেন, তা তিনি প্রথমে বিদ্যাসাগরকে ডাইরেক্ট একেবারে বলেই প্রকাশ করলেন আমাদের অষ্টকে। এরপর আমরা দেখে নেব শতকে কি বলা হয়েছে। যেখানে আমরা শতকে বলছি যে কবি আগের হৃদয়ের ভাব কল্পনাটাকেই এখানে ইতি টানবেন বা উপসংহার টানবেন, এখানে কিন্তু অন্য কিছু থাকবে না। তাহলে এখানেও আমরা ঠিক ওভাবেই পাবো যে এখন যেখানে কিনা সেই গিরিরাজ হিমালয়, গিরিশ্রেষ্ঠ হিমালয়ের সাথে মধুসূদন বিদ্যাসাগরকে তুলনা করছেন। আসলে প্রথম স্তবকে আমরা দেখছিলাম এখানে মধুসূদন দাঁড়িয়ে রয়েছে, ঠিক পেছনে গিরিশ্রেষ্ঠ হিমালয়, অর্থাৎ কি দুজনের বৈপরীত্যটা এরকম। মধুসূদন ঈশ্বরচন্দ্রকে সামনে রেখে গিরিশ্রেষ্ঠ হিমালয়ের গুণগান করছিলেন বা তার সঙ্গে তুলনা করছিলেন। এই প্যারায় আমরা দেখব গিরিশ্রেষ্ঠ হিমালয় আগে হয়ে গেছে, বিদ্যাসাগর পেছনে চলে গেছে। অর্থাৎ কি ঠিক সেই অন্তরালে, অর্থাৎ কি গিরিশ্রেষ্ঠ হিমালয়ের অন্তরালে মধুসূদন সেই কিন্তু একই ভাব। সেখানে প্রথম স্তবকে আমরা দেখলাম ডাইরেক্ট বিদ্যাসাগরের নাম নিয়ে তিনি বলেছেন, এখানে তিনি বিদ্যাসাগরের নাম নেননি, কিন্তু ঠিক একইভাবে কিন্তু সেই হিমালয়ের সাথে বিদ্যাসাগরেরই তুলনা করেছেন, একই জায়গায় অধিষ্ঠান করিয়েছেন দুজনকে। তো এখানে দেখো
দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী। অর্থাৎ দানে বাড়ি, বাড়ি কথার অর্থ কি? জল। নদী রূপ বিমলা কিঙ্করী, বিমলা কথার অর্থ হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, দন্তে শয় বয় চয় ছয়, স্বচ্ছ বা পরিষ্কার। সেটা একটু পরিষ্কার দেখি। আচ্ছা, বেশি মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, বিমলা কথার অর্থ কি বললাম তাহলে? স্বচ্ছ বা পরিষ্কার। কিঙ্করী কথার অর্থ কি? কিঙ্করী কথার অর্থ হচ্ছে দাসী, স্বচ্ছ বা পরিষ্কার। আচ্ছা, কি বলা হচ্ছে তাহলে? দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী। অর্থাৎ যেভাবে গিরিশ্রেষ্ঠ হিমালয়ের পাদদেশ থেকে আমরা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে দেবী গঙ্গার উৎপত্তি পাচ্ছি, যে কোনো নদী ধারা বা জলধারার উৎপত্তির কথা পাচ্ছি, সেই জলধারা কি করছে? সাধারণ জনজাতিতে দান রূপে প্রবাহিত হয়ে কি করছে না, তাদের মানে হচ্ছে জীবনযাপনকে আরো মানোন্নয়ন করছে। তাই দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, নদীর যে স্রোতস্বিনী ধারা, সেই পরিষ্কার স্বচ্ছ ধারা দাসী রূপ গ্রহণ করে যেন চতুর্দিকে মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে। কার জল? সেই হিমালয়ের থেকে সৃষ্ট জল যেন সাধারণ জনগণের সেবায় নিয়োজিত হচ্ছে। ঠিক কার মতো? যেভাবে বিদ্যাসাগর নিজের সবকিছু দান করে উজাড় করে দিয়ে সাধারণ জনগণকে স্বচ্ছ পরিষ্কার মানে জলধারার ন্যায় দাসী রূপে কাজ করছে। অর্থাৎ এখানে দুটো তুলনা করা হচ্ছে, যেভাবে হিমালয়ের থেকে উৎপত্তি যে কোনো প্রকার স্বচ্ছ পরিষ্কার জলধারা মানুষের কাজে লাগছে, ঠিক সেভাবেই মধুসূদন দাস সেজে বা দাস হয়ে মানে সকল জনগণের সেভাবে সেবা করে চলছেন, যেভাবে জলধারা দাসী রূপ ধারণ করে, অর্থাৎ কিঙ্করী অর্থাৎ দাসী রূপ ধারণ করে যে কোনো প্রকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে, জল কাজে লাগছে, হিমালয় তাদের মানে কি বলা যেতে পারে সাহায্য করছেন। ঠিক সেভাবেই যেন মধুসূদন বলছেন বিদ্যাসাগরও যেন ঠিক সেরকম স্বচ্ছ জলধারা দিয়ে যে কোনো মানুষকে কিঙ্করী দাসীর মতো ক্রমাগতই সেবা করে চলেছেন। দ্বিতীয় লাইন, যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরোত্তরু দল দাস রূপ ধরি পরিমল ফুল কুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দেখো, অমিত্রাক্ষর ছন্দের এটাই কিন্তু বৈশিষ্ট্য, কবির মনোভাব এতগুলো লাইনের মধ্যে দিয়ে ব্যক্ত হয়ে শেষে গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বহু কমা সেমিকোলন আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু কবির ভাব কিন্তু এতভাবে বর্ণিত হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য, যেখানে দুটো ছন্দের মধ্যে আমরা কিন্তু খুব একটা বেশি মিল পাচ্ছি না, ঠিক আছে, তবুও যেন দেখতে পাচ্ছি কবির ভাব শেষে গিয়ে যেখানে মিলিত হচ্ছে, যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানেই অমিত্রাক্ষর ছন্দের একটা সার্থকতা লক্ষ্য করতে পাচ্ছি। তো বলছে যোগায় অমৃত ফল পরম আদরে, হিমালয়ের পাদদেশে বা হিমালয়ের নিচে যে বনভূমি সমভূমি অঞ্চল রয়েছে, সেখানে যে বন রয়েছে, সেখানে কি রয়েছে? অমৃত ফল, সেই গাছ দীর্ঘ শিরোত্তরু, সেই হিমালয়ের পাদদেশে যে বনভূমি অবস্থান করছে সেখানে রয়েছে দীর্ঘ শিরো, দীর্ঘ কথার অর্থ কি? বিশালাকার। শিরো কথার অর্থ হচ্ছে মাথা, তাহলে দীর্ঘ শিরো, শিরো কথার অর্থ কি? উঁচু মাথা। তরু কথার অর্থ কি? গাছ। হিমালয়ের পাদদেশে যে দীর্ঘ শিরো অর্থাৎ কি উঁচু উঁচু মাথার যে গাছগুলি রয়েছে, সেখানে অমৃত ফল, এখানে মানুষের সেবার কথা বলা হচ্ছে, সেখানে অমৃত ফল ধরে সেই গাছগুলোতে। দল দাস রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে, সেই শুধুমাত্র যে সেই উঁচু উঁচু গাছের যাদের দীর্ঘ সরু উঁচু উঁচু মাথার যে যুক্ত গাছ রয়েছে, তারা শুধুমাত্র যে অমৃত ফল প্রদান করে তাই না, এই সমস্ত বনের মধ্যে যে সমস্ত ভেষজ উদ্ভিদ জন্মায় তার থেকে যে ফুলের সৃষ্টি হয়, তাতে পরিমল অর্থাৎ কি? সুগন্ধি। পরিমল কথার অর্থ কি? লিখে রাখো, সুগন্ধি। তাহলে ওই সমস্ত গাছে যে সমস্ত ফুল ধরে তাতে সুগন্ধি পরিমল চারিদিকে যেন সুগন্ধি বাতাসে ভরিয়ে দেয় হিমালয়। ফুল কুল দশ দিশে ভরি, দশ দিশ মানে কি? 10 দিক।
মাথায় রাখতে হবে। আমাদের 10টি দিক রয়েছে, সেই 10টি দিক পরিমল অর্থাৎ সুবাসে সুগন্ধে ভরিয়ে তোলে হিমালয়ের এই পাদদেশে ফুটে ওঠা ফুলগুলি। ঠিক আছে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। এই যে দিবসে অর্থাৎ কি দিনের বেলা, দিবস কথার অর্থ কি দিনের বেলা, বনভূমি যেটা হিমালয়ের পাদদেশে রয়েছে, সেই বনভূমিতে কি রয়েছে, উঁচু উঁচু মাথাযুক্ত বিশাল আকৃতির গাছ, সেগুলো কি করছে দিনের বেলা কোনো পথিককে ছায়া প্রদান করছে। তাই বলছে দিবসে শীতল শাসী, শীতল শাসী মানে কি এক শীতল ঠান্ডা ছায়া প্রদানকারী বাতাস সেখানে বইছে। বনেশ্বরী যেন মনে হচ্ছে বনশ্রেষ্ঠ, এই বন যেন সব থেকে শ্রেষ্ঠ বন কোনো ক্লান্ত পথিকের কাছে। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। আবার এই বনের নিচেই যখন নিশা অর্থাৎ কি রাত্রির সময় নেমে আসছে, তখন সেই ক্লান্ত পথিককে এসে কি দান করছে, সুশান্ত শান্ত নিদ্রা বা ঘুম প্রদান করে তার ক্লান্তি দূর করছে। আসলে এই যে হিমালয়ের যে গুণগান করা হলো এখানে, এখানে কি শুধু হিমালয়ের গুণগান, যে তার যে জলধারা সেটা মানুষের জনজীবনের উন্নতি ঘটাচ্ছে, তার অমৃত ফল দীর্ঘ তরু গাছের যে ফল ফুল ফলছে, তার সুগন্ধ সুবাস মানুষের কাজে লাগছে, অথবা বলা যেতে পারে তার যে উঁচু উঁচু মাথাযুক্ত গাছ সেটা দিনের বেলা মানুষকে শীতল ঠান্ডা বাতাস দিয়ে তার মনে যেন এক বলা যেতে পারে কি কি বলা যেতে শান্তির আবহাওয়া এনে দিচ্ছে। আবার রাত্রেই সেই বন নিশায় সুশান্ত নিদ্রা একটা পরিমল সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করছে পথিকের। এই যে মানে বলা যেতে পারে হিমালয়ের গুণকীর্তন করা হলো, এই গুণকীর্তনের আড়ালে কিন্তু কে লুকিয়ে রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লুকিয়ে রয়েছেন। কারণ হিমালয়ের যে এত গুণ, সে যে এত ভাবে মানুষের সাহায্য করে চলছে, বিদ্যাসাগরও যেন ঠিক এত ভাবেই সাহায্য করে চলছে মানুষের জন্য অকাতরে অন্নদান অর্থদান আর নারীদের উন্নতি তিনি যেন ক্রমাগতই করে চলেছেন। তার উন্নতির যে সীমা সেটা যেন কোনো সীমা নেই, সীমাহীন তার উন্নতি, তার মানুষের জন্য ভাবনা, মানুষের জন্য চিন্তা, ঠিক যেমন কিনা হিমালয় করে থাকে। হিমালয় যেভাবে তার আশ্রয়ে আসা যে কোনো মানুষকে এত কিছু দিয়ে সাহায্য করছে, ঠিক যেন বিদ্যাসাগরও হিমালয়ের স্বরূপ তার আশ্রয়ে যে আসছে, তিনি তাকে এত কিছু দান করে তাকে সুশান্ত বা শান্তি দিচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে কবিতাটার মূল নির্যাস, যেখানে কিন্তু আমরা প্রথম 8টি স্তবককে ডাইরেক্ট ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণকীর্তন করতে শুনলাম। কার অন্তরালে বা সেখানে আড়ালে কে পড়েছিল, হিমালয়, গিরিরাজ হিমালয়ের কথা পড়েছিল। দ্বিতীয় বা আমাদের যে শতক স্তবক, সেখানে আমরা কিন্তু ঠিক একইভাবে মধুসূদন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং হিমালয়ের মধ্যেই তুলনা করছেন, কিন্তু এখানে তিনি প্রথমে হিমালয়ের গুণকীর্তন করছেন, অন্তরালে লুকিয়ে রয়েছে বিদ্যাসাগরের গুণকীর্তন। ঠিক আছে, তাহলে যেভাবে আমরা অষ্টকের বিভাজন করলাম যে কবি হৃদয়ের অনুভূতি, এখানে কিন্তু প্রত্যেকটা স্তবকে আমরা কবির হৃদয়ের যে বিদ্যাসাগর সম্পর্কে তার মতামত কি তিনি সেটা ব্যক্ত করেছেন অষ্টকে, আর শতকে তিনি কিন্তু ঠিক ওই কথাগুলোরই পুনরাবৃত্তি করে ঠিক যেন বিদ্যাসাগরকে একটু পেছনে সরিয়ে এখানে তিনি হিমালয়কে আগে করে দিয়েছেন। তাই মনে হচ্ছে হিমালয়ের যা গুণ রয়েছে, তিনি যে এত গুণের দ্বারা গুণান্বিত, এই সমস্ত গুণ যেন বিদ্যাসাগরের মধ্যেও মানে অন্তর্নিহিত রয়েছে, নিহিত রয়েছে। তাহলে এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে কি আসলে তিনি কেন মানে মধুসূদন কেন বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন, এই কবিতাটার প্রতিটা ছত্রে ছত্রে কিন্তু তাই বোঝানো হয়েছে। ঠিক আছে, যেখানে তিনি তার প্রত্যেকটা লাইনে বিদ্যাসাগরের প্রতি মানে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতারই বর্ষণ করিয়েছেন। আজকের ভিডিওটা বা এই কবিতাটার আলোচনা তোমাদের কতটা ভালো লাগলো, কতটা বুঝতে পারলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কমেন্ট বক্স ওপেন রয়েছে, তোমরা তোমাদের কমেন্টগুলো করে জানাও, এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমরা যখন ভিডিওগুলো কমেন্ট লাইক করো, এগুলো কিন্তু আমাকে ভিডিও করতে আরো বেশি অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে, যেখানে আমরা অন্যান্য কবিতা এবং গল্পগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।